আসসালামু আলাইকুম। আজকে আমি শুরু করব হচ্ছে পারক্সিজম থেকে। তাহলে পারক্সিজম হচ্ছে paroxysome is a membrane enclosed organelle involved in beta oxidation of very long chain fatty acid, which is strictly paroxysmal process, alpha oxidation of branched chain fatty acid, which is also a strictly paroxysmal process, catabolism of amino acid and ethanol, synthesis of bile acids and plasma lozenge. So plasma lozenge is important membrane phospholipid, especially in white matter of the brain. So তাহলে paroxysome জিনিসটা আসলে কি? So paroxysomes হচ্ছে গিয়ে কিছু cytoplasmic organelles which contain some oxidative enzyme. So যেমন হচ্ছে আমাদের লাইসোজোমের মধ্যে কিছু এনজাইম থাকে, প্রোটিয়াজোমে এনজাইম থাকে, ঠিক তেমনি আমাদের পারক্সিজোমেও কিছু অক্সিডেটিভ এনজাইমস থাকে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ইলাস্টেজ, তারপর হচ্ছে ডি অ্যামিনো অ্যাসিড অক্সিডেজ, ইউরিক অ্যাসিড অক্সিডেজ। সো এই এনজাইমগুলো হচ্ছে oxidative enzyme which reside in the peroxisome, and these organelles are kind of, we can say these are ubiquitous and they are abundant in liver and kidney. So liver এবং কিডনিতে কেন পারক্সিজমটা abundantly থাকে, বেশি পরিমাণে থাকে কেন? বিকজ লিভারে যেমন হচ্ছে আমরা ইউজুয়ালি আমাদের ডিটক্সিফিকেশন, যে কোনো ধরনের পয়জন কিংবা টক্সিনের যে ডিটক্সিফিকেশনগুলো আমরা কোথায় করি? আমরা লিভারে করি। তো ঠিক সেম ওয়েতে কিডনিতেও। তো এই জন্য হচ্ছে the liver and kidney where detoxification of ingested and environmental materials occur, so those areas are abundant, so those areas have like abundant of paroxysms. So in liver are কি করে? Liver they also like help in breakdown of the fatty acid. So যেটা আমরা এখানে পড়ছি হচ্ছে বিটা অক্সিডেশন অফ দ্য ভেরি লং চেইন ফ্যাটি অ্যাসিডটা পারক্সিজম হবে, এবং এটা স্ট্রিক্টলি হচ্ছে পারক্সিজমে হয়। আমরা জানি হচ্ছে ইউজুয়ালি মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড, তারপর হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে ইউজুয়ালি মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেশনটা হয়, কিন্তু ভেরি লং চেইন ফ্যাটি অ্যাসিডটা স্ট্রিক্টলি শুধুমাত্র পারক্সিজমে হয়। ঠিক সেম ওয়েতে আলফা অক্সিডেশন অফ দ্য ব্রাঞ্চ চেইন ফ্যাটি অ্যাসিড, এটাও কিন্তু স্ট্রিক্টলি পারক্সিজমাল প্রসেস। আর আদার্স যে ক্যাটাবলিজম, অ্যামিনো অ্যাসিডের ব্রেকডাউন, ডিগ্রেডেশন, ইথানলের ব্রেকডাউন, এগুলো হচ্ছে পারক্সিজমে হচ্ছে। তার মানে এইভাবে হচ্ছে ডিটক্সিফিকেশনটা হচ্ছে ইথানলের, প্লাস হচ্ছে বাইল অ্যাসিড সিনথেসিস এবং প্লাজমা লোজেন সিনথেসিস, হুইচ ইজ এ ইম্পর্ট্যান্ট মেমব্রেন ফসফোলিপিড অফ দ্য হোয়াইট ম্যাটার অফ দ্য ব্রেন। সো এই যে এই প্রোটিনসগুলোর, এই ফসফোলিপিডসগুলোর সিনথেসিসও কিন্তু হচ্ছে কোথায়? পারক্সিজমে। তাহলে এখন কোনো কারণে যদি পারক্সিজমটা ডিফেক্টিভ হয়, সেক্ষেত্রে কি কি ডিজিজ অ্যারাইজ করতে পারে? তো তার মধ্যে প্রথমটা হচ্ছে জেলওয়েগার সিন্ড্রোম। হোয়াট ইজ জেলওয়েগার সিন্ড্রোম? So Zellweger syndrome is the autosomal recessive disorder of peroxisome biogenesis due to mutated PEX gene. So এটা হচ্ছে due to mutation in the PEX gene. So PEX gene mutation হলে সেই ক্ষেত্রে কি হবে? পারক্সিজমের বায়োজেনেসিস যে ফাংশনগুলো আছে, এই সবগুলো ফাংশনই হচ্ছে ডিফেক্টিভ হবে। সো তাহলে এই পেশেন্টগুলো, জেলওয়েগার সিন্ড্রোমের পেশেন্টগুলো কি কি নিয়ে প্রেজেন্ট করবে? যেমন হচ্ছে হাইপোটোনিয়া, সিজার, জন্ডিস, ক্রেনিওফেশিয়াল ডিসমরফিয়া, হেপাটোমেগালি and also early death. সো যেহেতু লিভারেই হচ্ছে পারক্সিজমাল প্রসেসগুলো মোস্ট কমনলি লিভার এবং কিডনিতে হয়, এর জন্য হচ্ছে কি পেশেন্টের হেপাটোমেগালি তো থাকবে, জন্ডিস থাকবে, তারপর হচ্ছে গিয়ে ক্রেনিওফেশিয়াল ডিসমরফিয়া, যেহেতু প্রোটিন ক্যাটাবলিজমও এটা রোল প্লে করে, অ্যামিনো অ্যাসিড ক্যাটাবলিজমে, সো সেই ক্ষেত্রে ডিসমরফিজম হবে, আর্লি ডেথ হবে, সিজার নিউরোনাল ইম্পেয়ারমেন্ট হবে, যার কারণে সিজার হবে, হাইপোটোনিয়া হবে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে রেফসাম ডিজিজ। So what is Refsum disease? This is an autosomal recessive disorder of alpha oxidation. তার মানে এই যে alpha oxidation of the branch chain fatty acid টা এখানে ডিফেক্টিভ হবে। সো তাহলে যখনই হচ্ছে আলফা অক্সিডেশনটা ডিফেক্টিভ হবে, তখন কি হবে? ব্রাঞ্চ চেইন ফ্যাটি অ্যাসিডগুলো আর ব্রেকডাউন হবে না, অক্সিডাইজ হবে না। অক্সিডাইজ না হলে ওরা ওখানে হচ্ছে বিল্ড আপ করবে। সো তাহলে বিল্ড আপ অফ phytanic acid, which is a branch chain fatty acid. So build up of phytanic acid due to inability to degrade it. So এটা ডিগ্রেডেশন হবে না, সো এটা বিল্ড আপ হবে। তাহলে পেশেন্টের কি কি প্রেজেন্টেশন থাকবে? যেমন হচ্ছে স্ক্যালি স্কিন, অ্যাটাক্সিয়া, ক্যাটারাক্ট, নাইট ব্লাইন্ডনেস, শর্টেনিং অফ দ্য ফোটো, এপিফাইসিয়াল ডিসপ্লেশিয়া। সো এই প্রেজেন্টেশনগুলো আমাদেরকে মোটামুটি মেমোরাইজ করতে হবে। সো
সো জেলওয়েগারের গুলো তো আমরা পড়ছি, হাইপোটোনিয়া ছিল, সিজার ছিল, জন্ডিস, ক্রেনিওফেশিয়াল ডিসমরফিয়া, হেপাটোমেগালি, আর্লি ডেথ। আর র্যাপসাম ডিজিজের ক্ষেত্রে হচ্ছে স্ক্যালি স্কিন, অ্যাটাক্সিয়া, ক্যাটারাক্ট, নাইট ব্লাইন্ডনেস, শর্টেনিং অফ ফোর্থ টো, এপিফাইজিয়াল ডিসপ্লেশিয়া। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি দিব, পেশেন্টকে হচ্ছে ডায়েট। সো ডায়েটের ক্ষেত্রে অবশ্যই আমরা ব্রাঞ্চ চেইন ফ্যাটি অ্যাসিডগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যেহেতু ব্রাঞ্চ চেইন ফ্যাটি অ্যাসিডগুলো এখানে আলফা অক্সিডেশনটা ইম্পেয়ার্ড হচ্ছে। সো সেই ক্ষেত্রে এমন কিছু ডায়েট আমাদেরকে দিতে হবে যেখানে হচ্ছে ব্রাঞ্চ চেইন ফ্যাটি অ্যাসিডগুলো থাকবে না। প্লাস হচ্ছে আমরা প্লাজমা ফেরেসিস করতে পারি। ওকে, তারপর নেক্সট হচ্ছে অ্যাডেনোলিউকোডিস্ট্রফি। সো অ্যাডেনোলিউকোডিস্ট্রফি ইজ এক্স লিঙ্কড রেসেসিভ ডিসঅর্ডার, তার মানে এটা হচ্ছে মেল পেশেন্টদের ক্ষেত্রে ইউজুয়ালি হবে। So X-linked recessive disorder of beta oxidation due to mutation in ABCD1 gene. So এখানে তাহলে মিউটেশনটা কোথায় হচ্ছে ABCD1 জিনে। এর আগে আমরা পড়েছিলাম জেলওয়েগার সিনড্রোম, যেখানে প্যাক্স জিন মিউটেশন ছিল, আর অ্যাডেনোলিউকোডিস্ট্রফিতে হচ্ছে ABCD1। সো এটার নামের সাথে কাইন্ড অফ মিল আছে জিনের, এখানে A আছে, D আছে, সো ABCD1। তাহলে এই ABCD1 জিন মিউটেশনের কারণে কি ডিসঅর্ডারটা কি হচ্ছে, ডিসঅর্ডার অফ বিটা অক্সিডেশন। বিটা অক্সিডেশনটা এখানে ইম্পেয়ার্ড হবে। সো তাহলে বিটা অক্সিডেশন অফ ভেরি লং চেইন ফ্যাটি অ্যাসিডটা কিন্তু স্ট্রিক্টলি পারক্সিজমাল প্রসেস, তার মানে এটা যদি ইম্পেয়ার্ড হয় তখন অবশ্যই ভেরি লং চেইন ফ্যাটি অ্যাসিডগুলো বিল্ড আপ করবে। সো তাহলে কি হবে, এখানে ভেরি লং চেইন ফ্যাটি অ্যাসিড বিল্ড আপ ইন অ্যাড্রেনাল গ্ল্যান্ডস, হোয়াইট ম্যাটার অফ দ্য ব্রেন, টেস্টিস। সো তাহলে এটার নামের সাথে মোটামুটি মিল আছে, এই জন্য অ্যাড্রেনোলিউকোডিস্ট্রফি। সো অ্যাড্রেনো goes with adrenal gland, leuco goes with white matter of the brain and also testis. So এই গেল হচ্ছে build up of the very long chain fatty acid, এই অর্গানগুলোতে বিল্ড আপ করবে। আর progressive disease that can lead to adrenal gland crisis, progressive loss of neurologic function and ultimately ডেথ। সো যত বেশি ডিজিজটা প্রোগ্রেসিভ হবে, আলটিমেটলি পেশেন্টের অ্যাড্রেনাল গ্ল্যান্ড ক্রাইসিস হবে, যেহেতু অ্যাড্রেনাল গ্ল্যান্ডে এটা জমতে থাকবে, জমতে দেখা যাবে একসময় অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা আর কাজ করতে পারবে না, অ্যাড্রেনাল গ্ল্যান্ড ক্রাইসিস হবে, হাইপোঅ্যাড্রেনালিজম হবে, এবং তারপর হচ্ছে লস অফ নিউরোলজিক্যাল ফাংশন হবে, যেহেতু হচ্ছে হোয়াইট ম্যাটার অফ দ্য ব্রেনও এটা বিল্ড আপ করছে, আর আলটিমেটলি পেশেন্টের ডেথ হতে পারে। ওকে, সো এই গেল হচ্ছে paroxysmal disorders. Next come to the proteasome. So what is proteasome? So proteasome is a barrel-shaped protein complex that degrades the polyubiquitin tagged proteins. Okay. So proteasome টা হচ্ছে এমন একটা অর্গানেল যেমন হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের আমরা এর আগেই পড়েছি, লাইসোজোমের মধ্যে কিছু লাইসোজোম হচ্ছে ইউজুয়ালি রেসপন্সিবল ফর ডিগ্রেডেশন অফ দ্য প্রোটিনস অ্যান্ড পলিপ্যাপটাইডস। সো আমাদের বডিতে যদি কোনো হচ্ছে এক্সপায়ার্ড লাইফ স্প্যান চলে গেছে, ওরকম আমাদের বডিতে যদি কোনো মিসফোল্ডেড প্রোটিন থাকে, ওটাকে ডিগ্রেড করবে কে, লাইসোজোম। লাইসোজোমের কিছু ডিগ্রেডেটিভ এনজাইম থাকে যারা হচ্ছে ওই মিসফোল্ডেড প্রোটিনগুলোকে ডিগ্রেড করে। তো সো প্রোটিজমটাও কিন্তু ঠিক সেম কাজই করবে। তো তাহলে হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে proteasome degrades the intracellular proteins whereas the lysosome degrades the extracellular protein and also the worn out organelles. So extracellular যে প্রোটিনগুলো ডিগ্রেড করে সেটা হচ্ছে লাইসোজোমের কাজ, আর ইন্ট্রাসেলুলার সেলের ভিতরে যে প্রোটিনগুলো থাকে ওটা ডিগ্রেডেশনের কাজটা কার, এটা হচ্ছে প্রোটিজম। সো তাহলে proteasome is a barrel-shaped protein complex that degrades polyubiquitin tagged proteins. সো এই যে প্রোটিন যেগুলোকে প্রোটিয়াসমটা ডিগ্রেড করবে, ওই প্রোটিনকে প্রথমে আমার ট্যাগিং করে দিতে হবে। সো যখনই আমি ওই প্রোটিনকে ট্যাগ করে দিব ভায়া ইউবিকুইটিন, তখন এটাকে বলা হচ্ছে polyubiquitin tagged protein. And it plays a role in many cellular processes including immune response, for example MHC class 1 mediated immune response. এটার এই ইমিউন রেসপন্সগুলোতে হচ্ছে পলিউবিকুইটিন ট্যাগড প্রোটিজমের ইম্পর্ট্যান্ট রোল আছে। আর এটা ডিফেক্টিভ যদি থাকে, সো ডিফেক্ট ইন ইউবিকুইটিন প্রোটিজম সিস্টেম অলসো ইমপ্লিকেটেড ইন ডাইভার্স হিউম্যান ডিজিজ ইনক্লুডিং দ্য নিউরোডিজেনারেটিভ ডিজিজেস লাইক আলজাইমার ডিজিজ, তারপর হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। এই ডিজিজগুলোর ক্ষেত্রে হচ্ছে ইউবিকুইটিন প্রোটিজমটা যদি ডিফেক্টিভ থাকে সেক্ষেত্রে এই ডিজিজগুলো হতে পারে। সো
সো তাহলে কিভাবে আমরা প্রোটিনগুলোকে ট্যাগ করি সো এটা যদি আমরা একটু ডিটেইল এখানে পড়ি ওকে So ubiquitin ligase attaches the ubiquitin molecule to the protein in the cytoplasm. So প্রথমে হচ্ছে ubiquitin ligase টা হচ্ছে এনজাইম ওই এনজাইমটা কি করবে attach the ubiquitin molecule to the protein in the cytoplasm tagging them for degradation in the cell's proteasome complex. তার মানে সেলের ভিতরে যে প্রোটিজম কমপ্লেক্স আছে ওখানে হচ্ছে আমার যে প্রোটিনগুলো পাঠাতে হবে যে প্রোটিনগুলো ডিগ্রেড করতে হবে ওই প্রোটিনগুলোকে ওই প্রোটিন ঠিক ওই স্পেসিফিক প্রোটিনের গায়ে আমাকে ইউবিকুইটিনটাকে ট্যাগ করে দিতে হবে এবং এই ট্যাগিং এর কাজটা কি করবে দ্য এনজাইম ইউবিকুইটিন লাইগেজ সো now the ubiquitin proteasome pathway is important for the degradation of the short-lived senescent or abnormal for example denatured or misfolded proteins so এই যে short-lived abnormal denatured misfolded protein গুলাকে যদি আমি ডিগ্রেড করতে চাই আমি তো এগুলো সেলের ভিতর রেখে দিতে পারি না এগুলোকে যদি আমি ডিগ্রেড করতে চাই সেজন্য আমার ubiquitin proteasome পাথওয়েটা খুবই ইম্পর্টেন্ট ওকে সো এখন ওরা যদি ডিফেক্টিভ হয় সেক্ষেত্রে কি হতে পারে এই পাথওয়েটা যদি ডিফেক্টিভ হয় So ubiquitin is a protein found in all eukaryotic cells that undergoes ATP-dependent attachment to other protein, leveling them for the degradation. So আমরা এর আগে পড়ছি ubiquitin ligase-টা হচ্ছে প্রোটিনটাকে ট্যাগ করতে হেল্প করে এবং এই ট্যাগিং করার সময় কিন্তু অবশ্যই মানে ট্যাগিং এর প্রসেসটা কিন্তু ATP ডিপেন্ডেন্ট তার মানে it needs energy. So the proteasome then recognizes these ubiquitinated proteins and uses the ATP energy to drive them through its tubular structure. So আমরা জানি হচ্ছে proteasomeটা হচ্ছে একটা barrel shaped tubular structure. So এই যখনই হচ্ছে ubiquitinated প্রোটিনগুলো আসার পরে তখন proteasome কি করবে the proteasome then recognizes these ubiquitinated proteins যখনই প্রোটিনসের গায়ে ubiquitin ট্যাগ থাকবে তখনই কিন্তু proteasome ওটাকে রিকগনাইজ করবে আদারওয়াইজ করবে না so after recognition then what it will do it uses the ATP energy to drive them through its tubular structure degrading them into small peptides in the process so attachment of 4 or more ubiquitin monomer is required before most proteins are allowed entry into the proteasome তার মানে আমার শুধুমাত্র একটা যদি ubiquitin আমি ট্যাগ করে দিই প্রোটিনের সাথে সেক্ষেত্রে কিন্তু এটা রিকগনাইজড হবে না বাই প্রোটিজম অ্যাট লিস্ট আমাকে মিনিমাম 4টা ubiquitin মনোমার অ্যাড করতে হবে 4টা কিংবা তারও বেশি হতে পারে কিন্তু মিনিমাম আমাকে অ্যাট লিস্ট 4টা মনোমার অ্যাড করতে হবে দেন হচ্ছে ওই প্রোটিনটা প্রোটিজমের ভিতরে এন্ট্রি করতে পারবে So ubiquitination plays an important role in many cell functions including antigen processing যেটা আমরা পড়ছি হচ্ছে MHC1 mediated immune response এ হেল্প করে তারপর হচ্ছে মাসল ওয়েস্টিং এ হেল্প করে কারণ হচ্ছে যখন যদি বেশি বেশি করে প্রোটিন আমরা ইউবিকুইটিন ট্যাগের মাধ্যমে ডিগ্রেড করে দিই সেক্ষেত্রে মাসলটা ওয়েস্ট হবে মাসল ওয়েস্টিং হবে তারপর হচ্ছে সেল সাইকেল রেগুলেশনও এটা রোল প্লে করে তারপর ডিএনএ রিপেয়ার অ্যান্ড ডিসপোজাল অফ দ্য মিসফোল্ডেড প্রোটিন অ্যান্ড রেগুলেটরি এনজাইমস ওকে তো এখন কোনো কারণে যদি এই পাথওয়েটা ইম্পেয়ার্ড হয় সেক্ষেত্রে কি হতে পারে সো ইম্পেয়ারমেন্ট of the ubiquitin proteasome system can contribute to the development of neurodegenerative disorder such as Parkinson's and Alzheimer's disease. So এই neurodegenerative disorder গুলা হতে পারে যদি proteasome ubiquitin pathwayটা impaired হয়. So failure of the system to properly degrade abnormal protein causes protein misfolding, aggregation and eventual obstruction of the intracellular molecular traffic leading to cell death. So এখন ওই মিসফোল্ডেড প্রোটিনগুলো সবগুলো সেলের ভিতরেই জমে থাকবে এবং আলটিমেটলি সেলের যে ইন্ট্রাসেলুলার মলিকুলার যে ট্রাফিকিংটা আছে ওইটাও হচ্ছে ইম্পেয়ার্ড হবে এবং আলটিমেটলি সেল ডেথ হবে সো টুগেদার the Parkin, PINK1 and DJ1 genes code for a protein complex that promotes the degradation of the misfolded protein via the ubiquitin proteasome. So তাহলে এই যে প্রোটিনগুলো আমি প্রোটিজমের মধ্যে যে পাঠানোর পরে ডিগ্রেডেশন হবে ওই ডিগ্রেডেশনের জন্য কোন কোন জিনগুলো কাজ করে পার্কিন পিঙ্ক1 এন্ড DJ1 জিন এই তিনটা জিন হচ্ছে কোড ফর এ প্রোটিন কমপ্লেক্স which promotes the degradation of the misfolded protein via the ubiquitin proteasome system
সো এখন এই জিনগুলোতে যদি মিউটেশন হয় সেই ক্ষেত্রে কি হতে পারে সো মিউটেশন ইন PARK1 PINK1 and DJ1 are each associated with autosomal recessive forms of Parkinson's disease that have an early age of onset less than 50 years. সো আমরা জানি হচ্ছে ইউজুয়ালি স্পোরাডিক যে পার্কিনসন্স ডিজিজটা হয় নরমালি সেটা হচ্ছে ওল্ডার এজ মানে ওল্ড এজের পেশেন্টের ক্ষেত্রে হয় বাট কারো যদি জিন মিউটেশন থাকে যেমন হচ্ছে এই জিনগুলো PARK1 PINK1 DJ1 যে জিনগুলো রেসপন্সিবল ফর দ্য মানে এই জিনগুলোই হচ্ছে ওই প্রোটিনটাকে কোড করে যারা ডিগ্রেডেশনে হেল্প করে সো এই জিনে যদি কোনো কারণে মিউটেশন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ওল্ড এজ পর্যন্ত ওয়েট করতে হবে না তার আগে 50 ইয়ার্সের আগে তাদের পার্কিনসন্স ডিজিজ হয়ে যাবে ওকে নেক্সট হচ্ছে সাইটোস্কেলেটাল এলিমেন্টস কি কি আছে সো হোয়াট ইজ দ্য সাইটোস্কেলেটাল এলিমেন্টস So cytoskeletal elements is a network of protein fiber within the cytoplasm that supports cell structure, cell and organelle movement and cell division. So তার মানে এটার মোটামুটি এটার ফাংশন হচ্ছে সাইটোস্কেলেটাল এলিমেন্টস গুলোর ফাংশন হচ্ছে একটা হচ্ছে সেলের যে স্ট্রাকচার আছে ওটাকে সাপোর্ট দেয়া তারপর হচ্ছে সেল এবং অর্গানেলস এর যে মুভমেন্ট আছে ওই মুভমেন্টটাকে হেল্প করা এন্ড অলসো সেল ডিভিশনে হেল্প করা সো তাহলে এখানে সাইটোস্কেলেটাল এলিমেন্টস এর মধ্যে কি কি আছে ইম্পর্টেন্ট এলিমেন্টস হচ্ছে মাইক্রোফিলামেন্টস ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এন্ড মাইক্রোটিবিউলস সো এখন মাইক্রোফিলামেন্টস এর ফাংশনটা কি প্রিডমিনেন্ট ফাংশন হচ্ছে মাসল কন্ট্রাকশন এন্ড অলসো সাইটোকাইনেসিস মানে তো আমরা জানি হচ্ছে সেল ডিভিশন সো তাহলে এখানে এক্সাম্পল অফ মাইক্রোফিলামেন্টস এর এক্সাম্পলের মধ্যে আছে অ্যাক্টিন আমরা জানি হচ্ছে অ্যাক্টিন মায়োসিন মাসল কন্ট্রাকশনে হেল্প করে তারপর হচ্ছে মাইক্রোভিলাই হচ্ছে কি কন্ট্রাকশন হতে পারে কন্ট্রাকশন করতে পারে আবার হচ্ছে অ্যাবজর্পটিভ সারফেসটাকে বাড়িয়ে দিতে পারে সো এটা এই দুটোই হচ্ছে এক্সাম্পল অফ মাইক্রোফিলামেন্ট তারপর নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইন্টারমিডিয়েট ফিলামেন্টস ইট মেইনটেইন দ্য সেল স্ট্রাকচার সো মেইনলি সেলের স্ট্রাকচারটাকে মেইনটেইন করে সো এখন ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর মধ্যে অনেকগুলো এক্সাম্পল আছে যেমন প্রথমটা হচ্ছে ভিমেন্টিন সো ভিমেন্টিনটা মেইনলি কি ভিমেন্টিন ইজ এ টাইপ অফ ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হুইচ ইজ এক্সপ্রেসড ইন দ্য মেসেনকাইমাল সেল সো মেসেনকাইমাল সেল তার মানে হচ্ছে কানেকটিভ টিস্যু মেসেনকাইমাল সেল থেকে এটা এক্সপ্রেসড হয় আর এটার কাজ কি হচ্ছে ইট ইজ রেসপন্সিবল ফর সিকিউরিং দ্য অর্গানেলস ইনসাইড দ্য সাইটোসোল অ্যান্ড প্রোভাইড রেজিস্ট্যান্স টু দ্য মেকানিক্যাল স্ট্রেস সো মেইনলি সেলকে কিংবা অর্গানেলসকে বিভিন্ন ধরনের মেকানিক্যাল যে স্ট্রেসগুলো থাকে ওগুলা থেকে এটা হচ্ছে প্রোটেক্ট করে সো এটা হচ্ছে ফাংশন অফ ভিমেন্টিন এবং এটা কানেকটিভ টিস্যু মেসেনকাইমাল সেল এগুলাতে হচ্ছে এক্সপ্রেসড হয় তারপর হচ্ছে ডেসমিন সো ডেসমিনটা হচ্ছে ইউজুয়ালি মাসেলে থাকে সাইটোক্যারাটিন যেহেতু কেরাটিন তার মানে এটা এপিথেলিয়াল সেলে থাকে তারপর হচ্ছে lamins are the protein that help to form the fibrillary network that lines the inside of the nuclear envelope so nuclear envelope এর যে ভিতরের যে ফিব্রিলারি নেটওয়ার্কটা থাকে এটাই কিন্তু ল্যামিন্স এর মাধ্যমে তৈরি হয় এবং এটা কি করে মেইনলি it gives like structural support it provides structural support as well as they also help to organize the genome and regulation of the gene transcription so যেহেতু নিউক্লিয়াসের ভিতরে জিন ট্রান্সক্রিপশন তারপর হচ্ছে জিনের অর্গানাইজেশন এগুলো হয় এগুলাতেও কিন্তু ল্যামিন রোল প্লে করে তারপর হচ্ছে GFAP হচ্ছে গ্লিয়াল ফিব্রিলারি অ্যাসিডিক প্রোটিন এবং এটা হচ্ছে দিস ইজ দ্য মার্কার ফর অ্যাস্ট্রোসাইট ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এরপর হচ্ছে নিউরোফিলামেন্টস তো হচ্ছে নিউরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যেটা হচ্ছে কি নিউরনের সেল স্ট্রাকচার মেইনটেইনে হেল্প করে তাছাড়াও আরও কিছু ইন্টারমিডিয়েট ফিলামেন্টস আছে যেমন হচ্ছে সিলেকটিনও আরেকটা এক্সাম্পল অফ ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সিলেকটিনটা কি করে সিলেকটিন ইজ কাইন্ড অফ এ গ্রুপ অফ cell adhesion molecule which is expressed on the endothelial cell so এটা মেইনলি হচ্ছে endothelial cell এ হচ্ছে expressed হয় especially during the inflammatory response so এটার মাধ্যমে কি হয় এই যে inflammatory response এর সময় সিলেকটিনটা কেন expressed হয় because এই সিলেকটিনের সাথে কিন্তু লিউকোসাইটটা বাইন্ড করে কারণ লিউকোসাইট হচ্ছে ভেসেল থেকে যখন সাইট অফ দ্য ইনজুরিতে যাবে মাইগ্রেট করবে সো মাইগ্রেশনের জন্য যে অ্যাডহেশনটা দরকার এন্ডোথেলিয়াল সেলের সাথে ভাস্কুলার ওয়ালের সাথে যে অ্যাডহেশনটা দরকার ওই অ্যাডহেশনের জন্য কিন্তু আমাদের সিলেকটিনটা
ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্পেকট্রিনও হচ্ছে অ্যানাদার এক্সাম্পল অফ ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। স্পেকট্রিনটা কি করে, এটা হচ্ছে আরবিসির মেমব্রেনটাকে, সেল মেমব্রেনটাকে সাপোর্ট দেয়। সো তাহলে স্পেকট্রিন ইজ এ সাইটোস্কেলেটাল protein which is located intracellularly along the plasma membrane, and it is responsible for maintaining the distinct shape of the RBC. So RBC shape maintaining এটা help করে। তারপর হচ্ছে মাইক্রোটিবিউলস। সো মাইক্রোটিবিউলসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটার প্রিডমিনেন্ট ফাংশন হচ্ছে এটা মুভমেন্টে, সেল মুভমেন্টে হেল্প করে, প্লাস হচ্ছে সেল ডিভিশনেও হেল্প করে, যেমন হচ্ছে মাইটোসিসের বিভিন্ন যে স্টেপসগুলো আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এখানে আমাদের মাইক্রোটিবিউলটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো এখন এক্সাম্পল কোথায় কোথায় মাইক্রোটিবিউলস থাকে, যেমন হচ্ছে সিলিয়া, ফ্লাজেলা, মাইটোটিক স্পিন্ডল, এক্সোনাল ট্রাফিকিং, সেন্ট্রিওলস, এই সবগুলোতেই কিন্তু মাইক্রোটিবিউল থাকে। তাহলে এই গেল হচ্ছে মাইক্রোটিবিউল। এখন মাইক্রোটিবিউলার স্ট্রাকচারটা আমরা আরেকটু ডিটেইলড পড়ব। মাইক্রোটিবিউলটা হচ্ছে, হোয়াট ইজ মাইক্রোটিবিউল? ইটস a cylindrical outer structure composed of a helical array of polymerized heterodimers of alpha and beta tubulin. So এই যে এটা হচ্ছে polymerized heterodimer of which is composed of alpha and beta tubulin, and each dimer has 2 GTP bound. So প্রত্যেকটা ডাইমারের সাথে কিন্তু 2টা GTP bound থাকে, and incorporated into flagella, cilia, mitotic spindles, আমরা তো পড়ছি মাইক্রোটিবিউলস গুলো, এই যে এই ফ্লাজেলা, সিলিয়া, মাইটোটিক স্পিন্ডলস গুলোতে ইনকর্পোরেটেড থাকে, আর অলসো ইনভলভড ইন স্লো এক্সোপ্লাজমিক ট্রান্সপোর্ট ইন নিউরনস। নিউরনসের মধ্যে যে এক্সোপ্লাজমিক যে ট্রান্সপোর্টটা হয়, ওখানেও কিন্তু মাইক্রোটিবিউলটা ইনভলভ থাকে। তারপর নেক্সট হচ্ছে মলিকুলার motor protein. What is molecular motor protein? So molecular motor protein is the protein which transport the cellular cargo toward opposite end of the microtubule. আচ্ছা, এটা কি? সো এখানে হচ্ছে এটা বলতে বোঝাচ্ছে এখানে কিছু প্রোটিন, মলিকুলার কিছু প্রোটিন থাকে যারা আমাদের এই যে মাইক্রোটিবিউলার অপোজিট এন্ডে সেলুলার কার্গোটাকে ট্রান্সপোর্ট করবে। সো তার মধ্যে দুইটা এক্সাম্পল হচ্ছে, একটা হচ্ছে ডাইনিন আর একটা হচ্ছে কাইনেসিন। সো এই ডাইনিন আর কাইনেসিন কিভাবে ট্রান্সপোর্টটা করে? সো ডাইনিনটা হচ্ছে রেট্রোগ্রেড ট্রান্সপোর্ট করে, আর কাইনেসিন করে হচ্ছে এন্টেরোগ্রেড। সো রেট্রোগ্রেড টু মাইক্রোটিবিউলস, দ্যাট মিনস পজিটিভ টু নেগেটিভটা হচ্ছে রেট্রোগ্রেড, আর কাইনেসিনটা হচ্ছে অ্যান্টেরোগ্রেড টু মাইক্রোটিবিউল, দ্যাট মিনস নেগেটিভ টু পজিটিভ। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে বুঝবো কোনটাকে আমরা রেট্রোগ্রেড ধরবো কিংবা কোনটাকে আমরা এন্টেরোগ্রেড ধরবো? সো ইউজুয়ালি নিউরনের ক্ষেত্রে the positive end of the microtubule is located towards the axon. So তার মানে এই যে পজিটিভ এন্ডটা কিন্তু এক্সনের দিকে থাকে নিউরনের ক্ষেত্রে, আর নেগেটিভ এন্ডটা থাকে কোন দিকে? সেল বডি। সো তার মানে আমরা সেল বডিটাকে যদি সেন্টার ধরি, তাহলে এক্সনটা কি হচ্ছে? পেরিফেরি। সো সেন্টার থেকে যদি পেরিফেরির দিকে যাওয়া হয়, সেটাকে আমরা কি বলি? অ্যান্টেরোগ্রেড। আর পেরিফেরি থেকে যদি সেন্টারের দিকে ব্যাক করি, তাহলে সেটা হচ্ছে গিয়ে কি? রেট্রোগ্রেড, তার মানে ব্যাকওয়ার্ড। সো তার মানে এই যে এটা আমরা বলছি এক্সন, পজিটিভ এন্ডটা থাকে এক্সনে আর নেগেটিভ এন্ডটা থাকে সেল বডি। তার মানে ডাইনিনের কাজ কি? এক্সন থেকে রেট্রোগ্রেড ট্রান্সপোর্টের মাধ্যমে সেলুলার কার্গোকে কোথায় নিয়ে যাওয়া? সেল বডির দিকে, তার মানে নেগেটিভ এন্ডে, যেটা হচ্ছে রেট্রোগ্রেড ট্রান্সপোর্ট। সো ডাইনিন হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ এন্ডে নিয়ে যাচ্ছে। আর কাইনেসিনের কাজ কি? কাইনেসিনের কাজ হচ্ছে সেলুলার যে কার্গো আছে ওটাকে হচ্ছে সেল বডি থেকে পেরিফেরির দিকে, এক্সনের দিকে নিয়ে যাওয়া, তার মানে ফ্রম নেগেটিভ টু পজিটিভ, হুইচ ইজ অ্যান্টেরোগ্রেড ট্রান্সপোর্ট। তাহলে এখন এক্সাম্পল কি কি আছে, কিভাবে কাজ করে? যেমন হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি টক্সিন, তারপর হচ্ছে পলিও ভাইরাস, র্যাবিস ভাইরাস অ্যান্ড হার্পেস সিমপ্লেক্স ভাইরাস ইউজ দ্য ডাইনিন ফর রেট্রোগ্রেড ট্রান্সপোর্ট টু দ্য নিউরোনাল সেল বডি। সো তার মানে ওরা হচ্ছে নিউরোনাল সেল বডির দিকে ট্রান্সপোর্টটা করছে। সো তার মানে হচ্ছে পজিটিভ টু নেগেটিভ মানে আমরা তো জানি হচ্ছে রেট্রোগ্রেড ট্রান্সপোর্ট, এবং রেট্রোগ্রেড ট্রান্সপোর্টের জন্য আমার কি লাগবে? ডাইনিন। তার মানে এই যে এই সবগুলা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি ব্যাকটেরিয়া, পলিও ভাইরাস, র্যাবিস ভাইরাস, এইচএসভি ভাইরাস, এটা সবাই ডাইনিনটাকে ইউজ করে, ডাইনিন ইউজের মাধ্যমে রেট্রোগ্রেড ট্রান্সপোর্ট করবে।
আর herpes simplex virus reactivation occurs via anterograde transport from cell body এবং সেই ক্ষেত্রে anterograde ট্রান্সপোর্টের জন্য আমরা কি করি কোনটা ইউজ করি কাইনেসিন সো দিস ইজ কাইনেসিন মিডিয়েটেড তাহলে কিন্তু ইনিশিয়াল যে herpes simplex ভাইরাসটা ইনিশিয়ালি যেটা হয় ফার্স্ট ইনিশিয়াল স্টেজে সেই ক্ষেত্রে কিন্তু ডাইনিনটা ইউজ করা হয় যখন ইনিশিয়াল ইনফেকশনটা হয় আর যখন ইনিশিয়াল ইনফেকশন হওয়ার পরে যখন সে ডরমেন্ট হয়ে যাও ডরমেন্ট হওয়ার পরে যখন সে আবার রিঅ্যাক্টিভেট করে সো রিঅ্যাক্টিভেশনটা কিন্তু আবার anterograde পাথওয়েতে হয় সো তাহলে হচ্ছে so reactivation of latent herpes simplex virus require the anterograde transport of viral particle from the neuronal cell body in the sensory ganglia to the skin and oral mucosa so তার মানে রিঅ্যাক্টিভেশনের জন্য সেল বডি থেকে এটা হচ্ছে anterograde ট্রান্সপোর্টের মাধ্যমে কাইনেসিন মিডিয়েটেড ট্রান্সপোর্ট ওয়েতে এটা কোথায় নিয়ে যাবে ভাইরাল পার্টিকেল গুলাকে টু দ্য সেন্সরি গ্যাংলিয়া অফ দ্য স্কিন এন্ড ওরাল মিউকোজা ওকে তারপর হচ্ছে স্লো anterograde ট্রান্সপোর্ট রেট লিমিটিং স্টেপ অফ পেরিফেরাল নার্ভ রিজেনারেশন আফটার ইনজুরি আচ্ছা এই যে আমাদের যখন নার্ভ ইনজুরি হয় সো নার্ভ ইনজুরির পরে যখন হচ্ছে নার্ভটা আবার রিজেনারেট করবে তো এই যে রিজেনারেশনের প্রসেসটার জন্য যে ট্রান্সপোর্টটা দরকার সেটাও কিন্তু anterograde ওয়েতে হচ্ছে anterograde ট্রান্সপোর্টের মাধ্যমে হচ্ছে এবং এই স্লো রেটটা কিন্তু এই ট্রান্সপোর্ট রেটটা কিন্তু ইউজুয়ালি স্লো সো এটা এখানে বলতেছে স্লো anterograde ট্রান্সপোর্ট রেট লিমিটিং স্টেপ অফ পেরিফেরাল নার্ভ রিজেনারেশন আফটার দ্য ইনজুরি সো এখন হচ্ছে আমাদের বেশ কিছু ড্রাগস আছে যারা মাইক্রোটিবিউলটাকে ইনহিবিট করে সো এর মধ্যে আছে হচ্ছে অ্যান্টিহেলমিনথিক যেমন হচ্ছে মেবেন্ডাজল অ্যান্টিফাঙ্গাল যেমন গ্রাইসিওফালবিন অ্যান্টি গাউট ড্রাগ যেমন কোলচিচিন অ্যান্টি ক্যান্সার ড্রাগ লাইক বিনকালকালয়েডস অ্যান্টি ক্যান্সার ড্রাগ ট্যাক্সেন্স সো এইখানে এই সবগুলো ড্রাগসে কিন্তু কিভাবে কাজ করে এরা হচ্ছে গিয়ে মাইক্রোটিবিউল ফর্মেশনটাকে ইনহিবিট করে সো এভাবে কাজ করে এক্সেপ্ট অ্যান্টি ক্যান্সার ড্রাগ ট্যাক্সেন শুধুমাত্র কাজ করে বাই হাইপার স্ট্যাবিলাইজিং দ্য মাইক্রোটিবিউল সো এটা শুধুমাত্র মাইক্রোটিবিউলটাকে স্ট্যাবিলাইজ করবে এবং স্ট্যাবিলাইজেশনের মাধ্যমে সেলের ডিসঅ্যাসেম্বলিটাকে ইনহিবিট করবে সো এটা ছাড়া বাকি আদার ড্রাগগুলো সবাই হচ্ছে মাইক্রোটিবিউল ফর্মেশনটাকে ইনহিবিট করবে ওকে তাহলে নেক্সট হচ্ছে সিলিয়া স্ট্রাকচার সো সিলিয়া স্ট্রাকচারের মধ্যে সিলিয়া হচ্ছে মোটাইল আছে এবং ইনমোটাইল সিলিয়া আছে সো মোটাল সিলিয়াতে কি কি থাকে মোটাল সিলিয়া কনসিস্ট অফ 9 doublet plus 2 singlet arrangement of the microtubule which is named as exoneme ওকে তাহলে আমরা এখানে ছবিতে যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি পেরিফেরালি হচ্ছে 9 doublet আছে দুইটা করে 9 doublet এবং সেন্টারে দেখা যাচ্ছে 2 singlet arrangement সো এই অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে পুরোটাই হচ্ছে ফর মোটাল সিলিয়া তারপর বেসাল বডি that is base of the cilium below the cell membrane consists of 9 microtubule triplets with no central microtubules okay তাহলে এই যে মোটাল সিলিয়ার দুইটা পার্ট প্রথম পার্টটা হচ্ছে আমরা পড়লাম যেখানে 9 ডাবলেট এবং 2 সিগনেট থাকে সেন্টারে এবং বেসাল পার্ট যেটা আছে বেস লাইক বেসাল বডি and basal বডিটা কোথায় থাকে এটা বেস অফ দা সিলিয়াম বিলো দা সেল মেমব্রেনের নিচে যে পার্টটা ওটাকে আমরা বলতেছি বেসাল বডি এবং বেসাল বডিতে কিন্তু আর সেন্ট্রাল যে সিংলেটটা ছিল ওটা কিন্তু বেসাল বডিতে থাকে না যেমন এই পিকচার বিটা আমরা দেখতে পাচ্ছি এটা বেসাল বডি যেখানে কোনো সিংলেট নাই সেন্টারে এবং এখানে পেরিফেরিতে কিন্তু ইনস্টেড অফ ডাবলেট এখানে দেখা যাচ্ছে ট্রিপলেট সো 9 microtubule triplet in the basal body which is below the cell membrane তাহলে এখানে যদি একটু ডিটেইলড পড়ি এখানে কি বলতেছে এই যে ডাবলেট সিংলেটের কাহিনীটা কি ওকে সো ইউক্যারিওটিক flagella and cilia are composed of a central core known as the exoneme that is surrounded by cell membrane তার মানে এই যে flagella কিংবা cilia দুইটার ক্ষেত্রেই হচ্ছে একটা সেন্ট্রাল কোর থাকে এবং এই সেন্ট্রাল কোরটাকে বলা হচ্ছে exoneme এবং এই exonemeটা আবার সারাউন্ডেড থাকে কি দিয়ে সেল মেমব্রেন দিয়ে ওকে so the exoneme of flagella and motal cilia consist of circular array of microtubule doublets surrounding two central microtubules এটাকে বলতেছে 9+2 arrangement
তার মানে এই যে ফ্লাজেলা এবং মর্টাল সিলিয়ার জন্য এটা শুধুমাত্র। তো ফ্লাজেলা এবং মর্টাল সিলিয়াতে যে সেন্ট্রাল কোরটা থাকে এক্সোনিম, ওই এক্সোনিমটা হচ্ছে সার্কুলার মাইক্রোটিবিউল ডাবলেটস দিয়ে 9 ডাবলেট থাকবে পেরিফেরালি, আর ওইটার সেন্টারে থাকবে হচ্ছে দুইটা সেন্ট্রাল মাইক্রোটিবিউল সিংলেট। So the exoneme is anchored to the cell by a basal body. এই যেটা হচ্ছে আমরা পরবর্তীতে পড়ছি বেসাল বডি। সো ওই সেন্ট্রাল কোর যেটা এক্সোনিম ওইটাই আবার হচ্ছে সেলের সাথে অ্যানকোর্ড থাকতেছে বাই বেসাল বডি, অ্যান্ড ইচ ডাবলেট, আচ্ছা ওই বেসাল বডিতে আমরা দেখছি এই ছবিটাতে, বেসাল বডিতে হচ্ছে পেরিফেরালি ট্রিপলেট থাকে এবং সেন্টারে কোনো সিংলেট থাকে না। ওকে, তো এখন ইচ ডাবলেট হ্যাজ অ্যান এ অ্যান্ড বি সাব ইউনিট। যেমন এই যে এখানে প্রত্যেকটা ডাবলেটে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোটিবিউল এ ইউনিট এবং মাইক্রোটিবিউল বি ইউনিট। So each doublet has an A and B subunit and is connected to the adjacent doublet via the dynein arm. So এই যে এই adjacent প্রত্যেকটা ডাবলেট একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড, বাই দা এই যে ডাইনিন আর্ম, এটার মাধ্যমে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। তারপর these dynein arms contain an ATPase that generates energy to slide the microtubules past each other, producing ciliary movement. এখন এই যেহেতু এটা মর্টাল সিলিয়া, এটাকে অবশ্যই মুভ করতে হবে, সিলিয়ারি মুভমেন্ট, এবং এই সিলিয়ারি মুভমেন্টের জন্য আমার কি দরকার, এনার্জি দরকার। সো এই এনার্জিটা হচ্ছে জেনারেট হচ্ছে বাই এটিপিএস। সো এই এটিপিএস এটা কোথায় থাকে, ডাইনিন আর্মে। সো এই যে ডাইনিন আর্মটা হচ্ছে অ্যাডজেসেন্ট ডাবলেটকে কানেক্ট করতেছে, ওই ডাইনিন আর্মেই থাকে হচ্ছে ATPase which generate energy to slide the microtubule past each other, এবং এনার্জির মাধ্যমে মাইক্রোটিবিউল ডাবলেটগুলো একটা আরেকটার উপরে স্লাইড করবে, অ্যান্ড দেন এইভাবে হচ্ছে সিলিয়াটা মুভ করবে, প্রডিউসিং দ্য সিলিয়ারি মুভমেন্ট। ওকে, তাহলে আমরা এটা এতদূর পড়লাম বেসাল বডি পর্যন্ত। এখন মর্টাল গেল। নন মর্টাল সিলিয়ার ক্ষেত্রে কি কি থাকে? সো নন মর্টাল অর প্রাইমারি সিলিয়া work as chemical signal sensor. So এরা তো আর মুভ করতে পারবে না, নন মোটালস, এরা জাস্ট কেমিক্যাল সিগন্যালের সেন্সর হিসেবে কাজ করে। So work as chemical signal sensors and have a role in signal transduction and cell growth control. So রাইট দিক দিয়ে তারা হচ্ছে সিগন্যাল ট্রান্সডাকশনের রোল প্লে করে, প্লাস হচ্ছে সেল গ্রোথ কন্ট্রোল করতে পারে। এখন কোনো কারণে যদি ডিসজেনেসিস হয়, নন মোটাল সিলিয়ার যদি ডিফেক্টিভ থাকে, সো ডিসজেনেসিস মে লিড টু বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে, যেমন হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, mitral valve prolapse, or retinal degeneration. So all these are due to dysgenesis of the non-motile cilia. Okay. So এখন exonemal dynein-টা কি? Exonemal dynein-টা হচ্ছে dynein arm which was connecting each doublet to connecting the doublets with each other, adjacent doublets. So exonemal dynein has ATPase that links the peripheral 9 doublets, peripheral এই যে 9 doublets কে connect করে, and causes bending of the cilium by differential sliding of the doublets, যেটা আমরা এখানে পড়ছি অলরেডি। তারপর হচ্ছে গ্যাপ জাংশনস enable coordinated ciliary movement. ওকে, সো গ্যাপ জাংশনের মাধ্যমে coordinated ciliary movement হয়। ওকে, মোটামুটি সিলিয়ার পড়া হলো। সো এখন নেক্সট হচ্ছে the disease primary ciliary dyskinesia. What is primary ciliary dyskinesia? So primary ciliary dyskinesia is an autosomal recessive disorder. এখানে মেইনলি প্রবলেমটা কোথায়, ডাইনিন আর্মে ডিফেক্ট। সো আমরা কি পড়ছিলাম এর আগে, ডাইনিন আর্মটা কি করে, ডাইনিন আর্মে হচ্ছে একটা ATPase থাকে, ATPase থাকার মাধ্যমে এটা কি করে, এনার্জি জেনারেট করে, এবং এই এনার্জির মাধ্যমে 9 ডাবলেট একটা আরেকটার উপরে কি করবে, স্লাইডিং করতে পারবে। সো 9 ডাবলেট ব্যান্ডিং সিলিয়ামটাকে ব্যান্ডিং এ হেল্প করবে, প্লাস হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল স্লাইডিং এর মাধ্যমে সিলিয়ারি মুভমেন্টটাকে পটেনশিয়েট করবে। এখন কোনো কারণে যদি ডাইনিং আর্ম ডিফেক্ট থাকে, সেক্ষেত্রে কি হবে, সিলিয়া ইমমোটাইল হয়ে যাবে, এটা মুভমেন্ট করতে পারবে না। সো ইমমোটাইল সিলিয়া লিড টু ডিসফাংশনাল সিলিয়েটেড এপিথেলিয়া। তার মানে আমাদের বডির বিভিন্ন এপিথেলিয়াল সেল যেখানে যেখানে সিলিয়া থাকে, ওই সিলিয়াগুলো আর কাজ করতে পারবে না, ওরা ডিসফাংশনাল হয়ে যাবে, যেহেতু তারা মুভ করতে পারবে না। তাহলে মোস্ট কমন টাইপ ইজ কার্টাগেনার সিনড্রোম। সো কার্টাগেনার সিনড্রোমটা কি, প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া উইথ সাইটাস ইনভার্টাস। তো সাইটাস ইনভার্টাসটা তো আমরা জানি হচ্ছে আমাদের বডির অর্গানসগুলা
ইউজুয়ালি অপোজিট সাইডে চলে যায়, যেমন হচ্ছে হার্টের থাকার কথা হচ্ছে লেফট সাইডে, এটা চলে যায় রাইটে, আর লিভারের থাকার কথা হচ্ছে রাইট সাইডে, এটা চলে যায় লেফট সাইডে। সো সব কিছুই হচ্ছে অপোজিট হয়ে যায়। সো তাহলে এখানে এটা কি কারণে হচ্ছে? ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস, এটা একটা ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস ডিউ টু ইম্পেয়ার্ড মাইগ্রেশন অ্যান্ড ওরিয়েন্টেশন। তো এটা হচ্ছে সাইটাস ইনভার্টাসটা কিভাবে হয়? ডিউ টু ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস which is due to impaired migration and orientation, for example situs invertus. So situs invertus টা হচ্ছে impaired ciliary movement during embryogenesis can cause situs invertus, which is reversed right or left positioning of the internal organs. So যেটা আমরা পড়ছি হচ্ছে মানে রাইট এন্ড লেফট পজিশনিংটা চেঞ্জ হয়ে যায়, রিভার্স হয়ে যায়। তারপর হচ্ছে আরো কি কি সমস্যা থাকতে পারে? হিয়ারিং লস ডিউ টু ডিসফাংশনাল ইউস্টেশিয়ান টিউব সিলিয়া। সো যেহেতু আমাদের ইউস্টেশিয়ান টিউবে যে সিলিয়াগুলো থাকে ওই সিলিয়াগুলোর বিটিং এর মাধ্যমে কিন্তু হিয়ারিংটা কন্ডাক্টেড হয়, সাউন্ডটা। সো সেই ক্ষেত্রে যদি সিলিয়া ইমমর্টাল থাকে তখন বিটিং হবে না, সিলিয়া বিটিং না হলে হিয়ারিং লস হবে। তারপর হচ্ছে পেশেন্টের রিকারেন্ট ইনফেকশন হবে, লাইক সাইনোসাইটিস, ear infections, bronchiectasis due to impaired ciliary clearance of debris or pathogens. So আমাদের যখন ইয়ারওয়েতে কোনো ফরেন বডি ইম্প্যাকশন হয় সেই ক্ষেত্রে ওটা কিন্তু সিলিয়ার মাধ্যমে, সিলিয়া বিট করার মাধ্যমে ফরেন বডিটাকে বের করে দেয়, প্যাথোজেনটাকে বের করে দেয়। তো এই ক্ষেত্রে সিলিয়া ইমমর্টাল থাকলে ওটা হবে না, সো পেশেন্টের রিকারেন্ট ইনফেকশন থাকবে। সাথে হচ্ছে ইনফার্টিলিটি থাকবে, লাইক ইনক্রিজ রিস্ক অফ এক্টোপিক প্রেগন্যান্সি ডিউ টু ডিসফাংশনাল ফ্যালোপিয়ান টিউব সিলিয়া অ্যান্ড অলসো ইমমর্টাল স্পার্মাটোজোয়া, সেই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও ইনফার্টিলিটি হবে। তারপর হচ্ছে এখানে ল্যাব ফাইন্ডিংটা আমরা কিভাবে ডায়াগনোসিস করব? সো ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে হচ্ছে নেজাল নাইট্রিক অক্সাইড টেস্ট করতে হবে। সো ইন কেস অফ কিভাবে আমরা বুঝবো হচ্ছে এটা পিসিডির কেস, যদি নেজাল নাইট্রিক অক্সাইডটা যদি ডিক্রিজ হয়, কমে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে এটা প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিয়া, দিস ইজ ইউজড অ্যাজ দ্য স্ক্রিনিং টেস্ট। তাহলে নাইট্রিক অক্সাইড ইজ কন্টিনিউয়াসলি সিনথেসাইজড in the respiratory epithelium and is upregulated in response to infection or inflammation. So usually continuously হচ্ছে নাইট্রিক অক্সাইডটা আমাদের রেসপিরেটরি এপিথেলিয়াম থেকে সিনথেসাইজ হয়, এবং যখন কোনো ইনফেকশন থাকে ইনফ্লামেটরি রেসপন্সের সাথে এটার আপরেগুলেশনটা, নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনটা আরো বেড়ে যায়। But primary ciliary dyskinesia is characterized by recurrent sinopulmonary infection due to impaired mucociliary clearance. Despite chronic infection, nasal nitric oxide in such patient is markedly reduced and is used as the screening test for this condition. So usually যখন ইনফেকশন থাকবে তখন কিন্তু নাইট্রিক অক্সাইডের লেভেলটা হাই থাকার কথা, কিন্তু এটা যদি হাই না থেকে কম থাকে তখনই আমাদেরকে ধরে নিতে হবে এটা প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়ার কেস, যেটা হচ্ছে আমরা স্ক্রিনিং টেস্ট হিসেবে করতে পারি, রিকগনাইজ করতে পারি। ওকে, এখন নেক্সট হচ্ছে অ্যাবাউট সোডিয়াম পটাশিয়াম পাম্প। ওকে, সো সোডিয়াম পটাশিয়াম পাম্পটা তো আমরা জানি এটা একটা হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন which help to maintain the concentration of the proper concentration of sodium and potassium inside and outside the cell. সো আমরা জানি হচ্ছে সোডিয়ামটা হচ্ছে এক্সট্রাসেলুলার কম্পোনেন্ট আর পটাশিয়ামটা হচ্ছে ইন্ট্রাসেলুলার কম্পোনেন্ট। সো এই কম্পার্টমেন্টের ভিতরে সোডিয়াম আর পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা কি প্রপারলি আছে কিনা ওইটা মেনটেন করার কাজই হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস is located in the plasma membrane, এই যে প্লাজমা মেমব্রেন এটা located with ATP site on cytosolic site. So ATP পার্টটা হচ্ছে সাইটোসোলের দিকে। So for each ATP consumed, 2 potassium go into the cell and 3 sodium go out of the cell. So যখনই হচ্ছে যেহেতু সোডিয়ামটা হচ্ছে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে থাকবে, তো যেহেতু সোডিয়ামটা এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে থাকে তাহলে 3টা সোডিয়াম এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে যাবে, in exchange of 2 potassium will come into the cell. এবং এই যে সোডিয়ামটা যাচ্ছে, সোডিয়াম যাওয়ার জন্য আমার এনার্জি লাগবে, তখন হচ্ছে এটিপিতে কনভার্ট হবে এবং হচ্ছে পাম্পটা ফসফোরাইলেটেড হবে, এবং পাম্পটা ফসফোরাইলেটেড হওয়ার পর এটা খুলে যাবে, দেন সোডিয়াম গোজ আউট অফ দ্য সেল অ্যান্ড ইনটু দ্য এক্সট্রাসেলুলার স্পেস। অন দ্য আদার সাইড যখন পটাশিয়াম আসে তখন কি হয়, পাম্পটা কিন্তু ডিফসফোরাইলেটেড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফসফেটটা ছেড়ে দিচ্ছে। তো এটা ডিফসফোরাইলেটেড হচ্ছে এবং ডিফসফোরাইলেশনের মাধ্যমে 2টা পটাশিয়াম সেলের ভিতরে চলে আসলো।
তো এইভাবে হচ্ছে তাহলে সেলের বাইরে এবং সেলের ভিতরে আমাদের এই পটাশিয়াম এবং সোডিয়ামের কনসেন্ট্রেশনটা মেনটেন করা হচ্ছে। তো কিছু কিছু ড্রাগস আছে যারা হচ্ছে এই পটাশিয়াম এটিপিএস পাম্পটাকে ইনহিবিট করে। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে ডিজক্সিন। তো ডিজক্সিন কিভাবে কাজ করে? ডিজক্সিন ডাইরেক্টলি ইনহিবিট দ্য সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। তো এই যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটাকে যখন ডিজক্সিন ইনহিবিট করে দিল তখন কি হবে? ইনডাইরেক্ট ইনহিবিশন অফ সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জ। আচ্ছা, সো যখন পাম্পটাকে ইনহিবিট করে দিল, ইনহিবিট করার মাধ্যমে তখন পটাশিয়ামও সেলের ভিতরে আসতে পারবে না, সোডিয়ামও সেলের বাইরে যেতে পারবে না। সো যার কারণে কি হবে? সেলের ভিতরে সোডিয়ামটা বেড়ে যাবে, তার মানে ইন্ট্রাসেলুলার সোডিয়াম উইল বি হাই। এখন সেলের ভিতরে যখন সোডিয়াম কম থাকে তখন কি হয়? সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জ হয়। সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জের মাধ্যমে আবার বাইরে থেকে সোডিয়াম চলে আসে সেলের ভিতরে ইন এক্সচেঞ্জ অফ ক্যালসিয়াম। ক্যালসিয়াম গোজ ফ্রম দ্য সেল আউট, সেল থেকে বাইরে চলে যায়। এখন যখন আমি সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে ইনহিবিট করে দিলাম তখন কি হবে? আলটিমেটলি আমার ইন্ট্রাসেলুলার সোডিয়ামটা বেড়ে যাবে। তো ইন্ট্রাসেলুলার সোডিয়াম যদি আমার বেড়ে যায় সেক্ষেত্রে আমার আর সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জ করার দরকার নেই। আমার আর সোডিয়ামকে সেলের ভিতরেও আনতে হবে না, ক্যালসিয়ামকেও সেলের বাইরে পাঠাতে হবে না। সেই ক্ষেত্রে কি হবে? ইনডাইরেক্টলি সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জারটা ইনহিবিটেড হয়ে যাবে। তো সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার যদি ইনহিবিটেড হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? আমার ক্যালসিয়াম সেলের বাইরে যাবে না, সো সেলের ভিতরে ক্যালসিয়ামটা ট্র্যাপড হয়ে যাবে। সো তখন হচ্ছে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামটা বেড়ে যাবে। তো এইভাবে যখন মায়োসাইটের ভিতরে এইভাবে ক্যালসিয়ামটা বেড়ে যাবে তখন কি হবে? ক্যালসিয়ামের কার্ডিয়াকের মায়োসাইট কন্ট্রাক্টিলিটিটা বেড়ে যাবে। সো এইভাবেই হচ্ছে ডিজক্সিন কার্ডিয়াক মায়োসাইটের কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিটাকে বাড়ায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি।